সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো সবারই সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আজ আমি নবম দশম শ্রেণীর তোমাদের সাধারণ গণিতের পরিমিতির 16.4 যে অনুশীলনীটা রয়েছে সেটার কিছু গাণিতিক সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ইতিপূর্বে আমি একটা ক্লাসে এই অধ্যায়ের যাবতীয় সকল সূত্র প্রতিপাদন করে দিয়েছি, সূত্র নিয়ে একটু আলোচনা করেছি এবং অনুশীলনীর 1 থেকে 4 পর্যন্ত যে গাণিতিক সমস্যা সেগুলো সমাধান করে দিয়েছি। এটা তোমরা পর্ব 1-এ পাবা। আজকের ক্লাসে আমি 5 থেকে বাকি যে গাণিতিক সমস্যাগুলো সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ক্লাসটা অবশ্যই বই নিয়ে তারপরে দেখবা, আমি প্রশ্ন তুলবো না, প্রশ্ন শুধু বলবো। আর যদি খুব মনোযোগী হও তাহলে বই লাগবে না, প্রশ্নটা ফিল করার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করবা। 5 নম্বর প্রশ্নটা কি বলেছে? একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান। একটা আয়তাকার ঘনবস্তু, আমি বলেছিলাম এই বইটা হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু। এটা হচ্ছে যেই ভূমির উপর দণ্ডায়মান মানে দাঁড়িয়ে আছে, দণ্ডায়মান মানে দাঁড়িয়ে আছে, যেই ভূমির উপর দাঁড়িয়ে রয়েছে সেইটার ক্ষেত্রফল, এই ভূমির উপর দাঁড়িয়ে রয়েছে এই ভূমিটার ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গমিটার। তার মানে কি এই আয়তাকার বস্তুর ঘনবস্তুর যেই ভূমি সেইটার ক্ষেত্রফলই কি 48 বর্গমিটার, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে এটার উচ্চতা হচ্ছে 3 মিটার। এই আয়তাকার ঘনবস্তুর উচ্চতা হচ্ছে 3 মিটার। এখন এইখান থেকে বলেছে যে এটার কর্ণ হচ্ছে 13 মিটার। এটার যেই কর্ণ, এই কৌণিক বিন্দু থেকে এই কৌণিক বিন্দু পর্যন্ত কর্ণ সেটা হচ্ছে 13 মিটার। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে বলছে। উচ্চতা দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে আর ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে। আমাদের কি করতে হবে? আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে হবে। তাহলে 5-এ আমরা ধরে নিই ব্যাপারগুলা। 5 নাম্বার আমরা ধরে নিব। মনে করি আয়তাকার ঘনবস্তু না লিখে শুধু আয়ত লিখলেও হয়। মনে করি আয়তটির মানে আয়তাকার আয়তটির দৈর্ঘ্য, যেটা আমরা a হিসেবে জানি, সেই দৈর্ঘ্য ধরো যে x। সবকিছু যেহেতু মিটার, বর্গ মিটার এগুলোতে দেওয়া আছে, তাহলে x মিটার, দৈর্ঘ্য হচ্ছে আমাদের x মিটার। আয়তটির প্রস্থ সুতরাং দিয়ে দিবা। সুতরাং আয়তটির প্রস্থ যে b, সেটা কি হবে? দেখো ভূমির যে ক্ষেত্রফল, যেই ভূমি সেটার ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গমিটার। তাহলে দৈর্ঘ্য যদি x হয় তাহলে প্রস্থ কি হবে? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই তো আমাদের 48। তাহলে 48 কে তুমি যদি দৈর্ঘ্য x দিয়ে ভাগ করো তাহলে প্রস্থ পাবে না? সিম্পল ব্যাপার, হ্যাঁ? তাহলে এই ক্ষেত্রফলকে তুমি যদি x দিয়ে ভাগ করো মানে দৈর্ঘ্য দিয়ে ভাগ করো তাহলে তুমি কি পাবা? প্রস্থ পাবা। এবং উচ্চতা, আয়তটির উচ্চতা, হাইট কত দেওয়া আছে সেটাকে আমরা c দিয়ে ডিনোট করি। হাইট দেওয়া আছে আমাদের 3 মিটার, মেবি, হ্যাঁ 3 মিটার। এবার এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে কর্ণ হচ্ছে কি? কর্ণ হচ্ছে 13 মিটার, 13 মিটার। তাহলে এখান থেকে আমরা কর্ণের সূত্র জানি না। সুতরাং আয়তটির যে কর্ণ সূত্র আমরা কি জানি? যে রুট ওভার a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার প্লাস হচ্ছে c স্কয়ার। এই সূত্র আমি প্রতিপাদন করে দিয়েছি। তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আমাদের রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এত একক। এখন a b c এর মান এখান থেকে বসাই দেব। a এর মান কত? x, তাহলে x স্কয়ার। b এর মান কত? 48 ডিভাইডেড বাই x, তাহলে b স্কয়ার আছে এটার উপর স্কয়ার। c স্কয়ার, এটা তো সিম্পল, c এর মান হচ্ছে 3, তার মানে 3 স্কয়ার। এই পুরোটার উপরে কি হবে? রুট হবে, আর এখানে হবে মিটার। প্রথমে এখানে মিটার লেখা যাবে না, কারণ এটা সূত্রতে আমরা একক লিখবো, তারপরে মিটার থাকলে মিটার লিখবো, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার লিখবো। তাহলে এটা হচ্ছে কর্ণ। কিন্তু এই কর্ণটাই কত? 13 দেওয়া আছে না? তাহলে এই কর্ণটাই যদি 13 হয় তাহলে আমরা প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারি কি? যে এই যে কর্ণ আমরা এইভাবে ধরে যে এটা বের করেছি সেইটাই আসলে কত হবে? সেইটাই 13 হবে না? এখান থেকে 3 স্কয়ার মানে কি 9 লিখে দিলাম একবারে। তাহলে এইটা সমানই হচ্ছে 13। প্রশ্ন মতে কর্ণই তো 13, তাহলে এটাই 13। এখন রুট আছে, স্কয়ার করে দিতে হবে না? দুই পাশে যদি বর্গ করে দাও তাহলে রুট চলে যাবে। তাহলে বর্গ করে দিলাম x স্কয়ার প্লাস
এখন এইটাকে স্কয়ার তুমি একবার করতে পারো, ভিতরটুকু কাজ করতে পারো। কত? x এর উপর স্কয়ার, 48 এর উপর স্কয়ার, এটা সম্ভবত হবে 2304 প্লাস 9 সমান, আর ওই পাশে বর্গ করে দিয়েছি, তার মানে 13, এটার উপরে স্কয়ার করবা, 13 এর উপরে স্কয়ার কি করলাম? বর্গ করে, ঠিক আছে। এইবার আসো আরেকটু কাজ করতে হবে। কি কাজ করতে পারি আমরা? এই পাশের টুকু আমরা, ধরো যে এই পাশের টুকু আমরা ক্যালকুলেশন করব, পরে ক্যালকুলেশন করি, থাকুক। x স্কয়ার প্লাস হচ্ছে 2304, নিচে হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে 9। আর এই জিনিসটা একটু খেয়াল করো যে এই জিনিসটা কত হয়? 169 হয় না? 13 স্কয়ার মানে কি 169। তাহলে এটা আমরা এই পাশে নিয়ে আসি, হ্যাঁ, পরে মুছে করব না। তাহলে বা এইখান থেকে একটু জিনিস খেয়াল করো যে এই দুইটা হিসাব করব, 9 ওই পাশে নিয়ে যাব। এই দুইটা যদি হিসাব করি, ভগ্নাংশের যোগ বিয়োগ, লসাগু কত? x স্কয়ার, এটা হচ্ছে 1, 1 দিয়ে x স্কয়ার কে ভাগ করলে x স্কয়ার, x স্কয়ার আর x স্কয়ার গুণ করলে কত? x টু দি পাওয়ার 4 প্লাস কত? 2304 সমান এই যে 169, এই পাশ থেকে প্লাস 9, ওই পাশে গেলে কি হবে? মাইনাস 9 হবে না? তাহলে জিনিসটা দেখো কি হয়, x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 2304, আমি একবারে করছি, এটা বিয়োগ করলে কত? 160 হয় না? 160, x স্কয়ার ওই পাশে গেলে, এখান থেকে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে এইটার স্কয়ার। এবার দেখো x টু দি পাওয়ার 4 প্লাস পরে দেই, এটা এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে না? আমি সাজিয়ে লিখছি, সমীকরণ আদর্শ রূপে লিখছি। তাহলে এটা কত থাকে? 2304 সমান হচ্ছে 0। এই পরিমিতির ক্যালকুলেশনই ইম্পর্টেন্ট। তাহলে 2304 এটাকে মিডল টার্ম করে এটা বানাইতে হবে। এটা তোমরা ক্যালকুলেটরে মিডল টার্ম করে ফেলবা, আর যদি ক্যালকুলেটর না পারো, পারবা তো অবশ্যই, আমি ক্যালকুলেটর একটা হ্যাক্স দেখাই দেব নি, এক সময় হাতে করে দেখাই দেব নি। এইটা দেখো 2304, ধরো ক্যালকুলেটর দিয়ে করবা না, নরমালি যেভাবে করার নিয়ম, 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হয়? 1, এটাকে 152, আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে কত? 576, আবার 2 দিয়ে ভাগ করো 2, 88, আবার 2 দিয়ে ভাগ করো 144, হয়ে গেছে। দেখো কি হয় বুঝলাম, হয়ে গেছে। এই দেখো এই যে এইগুলা গুণ করলে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 আর 144 যোগ করলে কি 160 হয় না? 16 আর 144 যোগ করলে 160 হয়। তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 144 x স্কয়ার মাইনাস হচ্ছে 16 x স্কয়ার প্লাস হচ্ছে 2304 সমান কত? 0। মিডল টার্ম কমপ্লিট। এবার x স্কয়ার যদি কমন নয় দুইটা থেকে, তাহলে থাকে x স্কয়ার মাইনাস 144 মাইনাস 16, যদি কমন নাও তাহলে থাকে x স্কয়ার, মাইনাস কমন নিয়েছি তাহলে এটা মাইনাস হয়ে যাবে 144। দেখো মিলে গেছে। এইবার দুইটা থেকে x স্কয়ার মাইনাস 144 কমন নিলে আমাদের এখানে থাকে হচ্ছে x স্কয়ার আর এখানে থাকে 16 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে হয় এটা 0 অথবা এটা 0। তাহলে হয় এটা সমান 0 বা x স্কয়ার সমান কি, এটা ওই পাশে গেলে প্লাস 144। তাহলে এখান থেকে x সমান কি √144, তার মানে x এর ভ্যালু পাচ্ছি আমরা 12, 144 কে রুট করলে 12 হয়। অথবা x স্কয়ার মাইনাস 16 সমান হচ্ছে 0, বা x স্কয়ার সমান কি 16, বা x ইকুয়াল √16, আর √16 মানে কত 4। দেখো এরকম ক্যালকুলেশন করে তুমি যে দুইটা ভ্যালু পাবা তার মধ্যে একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ, একবারে সিম্পলি এখান থেকে তুমি লিখে দিতে পারবা যে সুতরাং যে আয়তাকার ঘনবস্তু সেইটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের বড়টা 12 মিটার এবং প্রস্থ হচ্ছে 4 মিটার। এটা তুমি লিখে দিতে পারবা, আর কিচ্ছু করতে হবে না। এটার কারণ কি দেখো, তুমি যদি 12 নাও যে x এর ভ্যালু 12, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 12। এই যে এখানে x এর ভ্যালু প্রস্থের জায়গায় 12 বসাও, 12 দিয়ে 48 কে ভাগ করলে 4 পসিবল। তুমি যদি x এর ভ্যালু 4 নাও, 4 এখানে x, এখানে 4 বসাও, তাহলে 4 দিয়ে যদি 48 কে ভাগ করো তাহলে তুমি কি পাবা? 12 পাবা।
কিন্তু আসলে দৈর্ঘ্য আমরা জানি বড়টা, প্রস্থ হচ্ছে ছোটটা। এই কারণেই আমরা দৈর্ঘ্য 12 নিব, প্রস্থ হচ্ছে 4 নিব। একটা বসাইলে আরেকটা পাবাই, এখানে যদি বসাও দুইটার গুণফল কি হবে 48 হবে। এইখান থেকে তুমি ডাইরেক্ট লিখে দিতে পারবে যে সুতরাং দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এটা আমি মুছে ফেলবো, হ্যাঁ, জায়গা কম, মুছে ফেলবো। 6 নম্বর প্রশ্নটা আগে একটু পড়ে নিই। 6 নম্বর কি বলেছে যে একটা আয়তাকার কাঠের বাক্সের, একটা বাক্স, আয়তাকার কাঠের বাক্স। কাঠের বাক্স তোমরা দেখেছো, ওই যে সাপ টাপ রাখে, সাপের একটা বাক্স, সেটাও কাঠের বাক্স। আবার আগের দিনে হচ্ছে সিন্দুক রাখতো, কাঠের সিন্দুক, সেটাও একটা আয়তাকার বাক্স, বইয়ের মতো। হ্যাঁ, ওই বাক্সের বাইরের মাপ দেওয়া আছে, তার মানে একটা বাক্স, এই বাক্সের বাইরের মাপ, বাইরে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। কি কি? 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, আর হচ্ছে 4 সেন্টিমিটার। ছোট বাক্সটা, ছোট কিন্তু ওই সাপের বাক্সই। তাহলে বাইরের মাপ হচ্ছে এটা, এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, বাক্সটার ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। বাক্সের ভিতরেও কিন্তু 6টা তল, নিচে একটা, উপর একটা, 4 সাইডে 4টা। তাহলে বাক্সের সম্পূর্ণ পৃষ্ঠের, ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 88 বর্গ সেন্টিমিটার, 88 বর্গ সেন্টিমিটার। বাক্সটির কাঠের পুরুত্ব কত? পুরুত্ব আমরা জানি না। বাক্সটা যেহেতু কাঠ দিয়ে বানানো, তাহলে কাঠও তো একটু মোটা, তাই না? দেখো কনসেপ্টটা একবারে সহজ কনসেপ্ট, আমি আগেই পড়ে নিলাম, কারণ এটা নিয়ে বিভিন্ন কথা বলবো আর এটা বুঝবো। তাহলে একটা আয়তাকার বাক্স, সেই যে সাপের বাক্স, সেটার বাইরের মাপ দেওয়া আছে, আমাদের কাঠের পুরুত্ব বের করতে বলছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আয়তাকার বাক্সের দুই পাশেই কাঠ আছে না? দুই পাশে বলতে 6 পাশেই কাঠ আছে। তাহলে আমরা দৈর্ঘ্য যখন নিব, ভিতরের দৈর্ঘ্যটা, তাহলে বাইরের দৈর্ঘ্য থেকে আমরা যদি দুই পাশের কাঠের পুরুত্ব বাদ দিই, এক পাশে কাঠের পুরুত্ব হচ্ছে x, আরেক পাশেও x, তাহলে আমরা যদি এই থেকে আয়তাকার যে কাঠের বাক্স, তার দৈর্ঘ্য ছিল 8 সেন্টিমিটার, তাহলে 8 সেন্টিমিটার থেকে যদি আমরা 2x বাদ দিই, মানে 8 - 2x লিখি, তাহলে আয়তাকার কাঠের বাক্সের ভিতরের দৈর্ঘ্য পেয়ে যাব না? ঠিক না? ঠিক সেম ভাবে ভিতরের প্রস্থ যখন নিব, তখনও কি 6 থেকে 2x বাদ দিতে হবে না? একই ভাবে তুমি যদি ভিতরের উচ্চতা নিতে চাও, আয়তাকার বাক্সের, কাঠের বাক্সের ভিতরের উচ্চতা, তাহলে 4 থেকে 2x বাদ দিলেই হবে। বুঝছো ঘটনাটা? বাদ দিলে তুমি কি পাবা? আয়তাকার বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাবা। বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি তুমি পাও, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, ওই যে 2 * AB + BC + CA, সেটা দিয়ে বের করতে পারবা। আর সেই ক্ষেত্রফলই দেওয়া আছে 88 বর্গ সেন্টিমিটার। তাহলে ওইটা সমানই কত? 88 বর্গ সেন্টিমিটার লিখবা, সেখান থেকে x এর ভ্যালু বের হয়ে যাবে। আয়তাকার x এর ভ্যালুটাই তো দরকার, কাঠের পুরুত্ব। তুমি এটা যদি চিত্র আকারে বুঝতে চাও, আমি একটু চিত্র দিয়ে বোঝাই। দেখো, ধরো আয়তাকার যে বাক্স, সেই বাক্সটা হচ্ছে এরকম, এটা বাক্সের উপরের চিত্র, বাক্সের মুখ খুলে উপরের চিত্র। দেখো তো, এই বাক্সের ভিতরে কাঠ আছে, এই যে এদিকেও কাঠ, চারদিকে কাঠ, উপর থেকে চিত্র আঁকছে। তাহলে এটা কাঠ, এই কাঠ যদি x হয়, এদিকেও যদি x হয়, তাহলে এই বাক্সের সম্পূর্ণ দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত যেই দৈর্ঘ্য, সেটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এই ভিতরের এইখান থেকে এই পর্যন্ত কি হবে? 8 থেকে তুমি 2 বার x বাদ দিয়ে দিবা না? 8 থেকে 2 বার x বাদ দেওয়া মানে কি 8 - 2x না? ঠিক একই ভাবে প্রস্থ বের করবা, উচ্চতা বের করবা। খুবই সিম্পলি চিন্তা করা যায় এটা, হ্যাঁ, এত জটিল কিছু না। করে ফেলি, আমি চিত্র এটা আঁকাবো না, এটা চিত্র লাগবে না। 6 নম্বরে তাহলে তোমরা কি লিখবা? 6 নাম্বার 6 লিখবা যে ধরি বাক্সটির কাঠের পুরুত্ব, কাঠ কতটুকু মোটা, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার। সবকিছু যেহেতু সেন্টিমিটারে আছে, তাহলে অবশ্যই পুরুত্ব সেন্টিমিটারে হবে, কাঠ তো আর মিটারে হইতে পারে না। এবার দেখো, কাঠের পুরুত্ব ধরে নিলাম, তাহলে আমরা বাক্সের ভিতরের দৈর্ঘ্য বের করব। বাক্সটির ভেতরের দৈর্ঘ্য, ধরো সেটাও বাক্সটির ভিতরের দৈর্ঘ্য হচ্ছে 8 - 2x সেন্টিমিটার, তাই না? ঠিক সেম ভাবে
বাক্সটির ভেতরের প্রস্থ, প্রস্থ কি হবে? প্রস্থ বি, সেটা হচ্ছে 6 - 2x সেন্টিমিটার। বাক্সটির ভিতরের উচ্চতা, উচ্চতা সি দিয়ে ডিনোট করি, সেটা কি হবে? 4 - 2x সেন্টিমিটার। ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি। তাহলে ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফল, বাক্সটার ভিতরেও কিন্তু আয়তাকার একটা বস্তু, তাই না? ফাঁকা জায়গাটাও একটা আয়তাকার ঘনবস্তু। তাহলে লিখবা যে সুতরাং বাক্সটির, একটু বাংলা কথা লিখতে হবে, ভেতরের সমগ্র তলের ক্ষেত্রফল, এখানেই লিখি, 2 লাইনে লিখি, বাক্সটির ভেতরে সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হবে? 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস হচ্ছে সিএ এত বর্গ একক। এটা তো আমরা জানি, সূত্র এইটা। তারপর এখানে মান বসায় দিবা, 2 ইনটু এর কত দেখো তো, 8 - 2x না? এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, a মানে হচ্ছে 8 - 2x, তার সাথে কি b, b মানে কি 6 - 2x, তাহলে এটা হলো ab প্লাস bc, b কত? b হচ্ছে 6 - 2x আর c হচ্ছে 4 - 2x। ab প্লাস bc প্লাস হচ্ছে ca, এখানে লিখি c কত? c হচ্ছে 4 - 2x আর a হচ্ছে 8 - 2x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে হবে বর্গ সেন্টিমিটার। বুঝছো? একটু গুণটা এখানে করি, হ্যাঁ গুণটা এখানে করছি, খেয়াল করো, তোমরা এগুলো সহজে বুঝবে আমি জানি। তাহলে 2 আছে, থাকুক, সেকেন্ড ব্র্যাকেট আর লাগবে না। গুণ, এই যে এটা গুণ করতেছি, 8 দিয়ে 2টাকে গুণ, এটা দিয়েও 2টাকে গুণ, তাই না? গুণটা আমি একটু দ্রুত করি, 8 দিয়ে গুণ করো, 6 8 কত? 48, 48 মাইনাস 8 আর 2, তাহলে হচ্ছে 8 দুগুণে 16, 16x, তারপরে মাইনাস 2x দিয়ে গুণ করলে মাইনাস 12x, তারপরে মাইনাস মাইনাসে প্লাস 2x আর 2x গুণ করলে কি 4x স্কয়ার। বুঝছো এই গুণ? এইটুকু গুণ করলাম। ঠিক সেম ভাবে পরের টুকু 6 দিয়ে গুণ, তাহলে 24, তারপরে মাইনাস হচ্ছে 12x, তারপরে মাইনাস 2 দিয়ে 2x দিয়ে গুণ, তাহলে মাইনাস 8x, তারপরে হচ্ছে মাইনাস 2x মাইনাস 2x প্লাস 4x স্কয়ার। এবার এটা গুণ, প্লাস 4 দিয়ে গুণ করছি, তাহলে 4 8 কত? 32, 32, তারপরে হচ্ছে মাইনাস 8x, মাইনাস 8x, তারপরে হচ্ছে মাইনাস 16x প্লাস হচ্ছে 4x স্কয়ার। বুঝছো? এত বর্গ সেন্টিমিটার। একটু বড় হবে কোনটা, তোমরা 2 লাইনে করতে পারো। এইবার দেখো 2 ইনটু, এগুলো সব হিসাব করবে, x স্কয়ার হিসাব করো, এই যে x স্কয়ার কোথায় আছে? 3টা জায়গায় আছে, তাহলে 4টা 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 12টা না, 12x স্কয়ার। এবার x এর হিসাব করো, 16টা 12টা 12টা, অনেক জায়গায় আছে কিন্তু, হ্যাঁ অনেক জায়গায় আছে, আমি একটু মার্ক করি এগুলাকে লাল দিয়ে। এই হচ্ছে x, হিসাব সহজ করা যায়। দেখো হিসাব কিভাবে সহজ করা যায়, 16 আর 12 কত? 28, 28, এই দুইটা মিলে কিন্তু 20, তাহলে 48, 48 আর এখানে হচ্ছে 20 হইলে কত? 48 আর 8 56, 56 62 72, সিম্পল হিসাব, ক্যালকুলেটর দিয়ে করতে পারো। মাইনাস 72x প্লাস, এবার সংখ্যা, সংখ্যা কোথায় কোথায় আছে? 48 24 আর হচ্ছে 32, এগুলো যোগ করতে হবে। এই যোগও সহজ, দেখো 48 আর 12 কত? 60 না? না 12 তো না, 24, 48 আর এটা যোগ করো আগে, এই দুইটা মিলে হয় 80, 80 আর এইটা 104, খুবই সিম্পল যোগ এগুলা। 104 এত বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের ভিতরে সমগ্র তলের ক্ষেত্রফল। এটা কিন্তু দেওয়া আছে, তাহলে তুমি লিখবা প্রশ্ন মতে, এটা মান যেহেতু দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতে এই যে জিনিসটা আমরা বের করলাম x ধরে, সেইটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, কোথাকার? বাক্সের ভিতরের, এবং সেইটার মান দেওয়া আছে 88, তাই না? 88 বর্গ সেন্টিমিটার। এই দুই ওই পাশে নিয়ে যাও, নিয়ে গেলে কি ভাগ না? তাহলে তুমি কি লিখতে পারবা? 12x স্কয়ার মাইনাস 72x প্লাস হচ্ছে 104 সমান, এটা দিয়ে ভাগ করলে কত হয়? 44 হয়। 44 এই পাশে নিয়ে আসো,
72x একবারে বিয়োগ করে দেই, এটা এবার আসলে মাইনাস হয়ে যাবে না? 104 থেকে এটা বিয়োগ করলে কত হবে? 60 হবে। 12 দিয়ে ভাগ করে দাও পুরো সমীকরণকে। একটা সমীকরণকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 12 দিয়ে ভাগ করো, অথবা 12 কমন নিয়ে ওই পাশে নিয়ে যাও, একই কথা। 12 দিয়ে ভাগ করলে কি হবে? x স্কয়ার। 12 দিয়ে এটাকে ভাগ করো, 6 12 হচ্ছে 72। 12 দিয়ে 60 কে ভাগ করো, 5 12 হচ্ছে 60। ক্লিয়ার? এবার মিডল টার্ম, খুব সহজ একটা মিডল টার্ম, -5x x প্লাস হচ্ছে 5। ভাবার সময় নাই এই মিডল টার্ম করার সময়। x কমন নাও, কি হবে? x 5 -1 কমন নাও, তাহলে কি হবে? x 5 সমান হচ্ছে 0। এখান থেকে x 5 কমন নাও, কমন নিলে থাকবে কি? x 1 সমান হচ্ছে 0। এই দুইটা থেকে আমি একবারে লিখে দিই, হয় x সমান 5, এই যে এটা সমান 0, তাহলে -5 বসে গেল +5, অথবা x সমান কত? 1। বুঝছো? এইটুকু সংক্ষেপে বললাম, তোমরা করতে পারবা। এটা সমান 0, তাহলে x সমান 5, এটা সমান 0, তাহলে x কত? 1। x এর মান দুইটা আসছে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা সঠিক, নাকি দুইটাই সঠিক? এর মধ্যে এটা সঠিক না। কারণ কি? দেখো এই বাক্সটার বাইরের যেই মাপ, সেইখানেই বলা আছে দৈর্ঘ্য হচ্ছে 8, প্রস্থ হচ্ছে 6, উচ্চতা, বাক্সটার উচ্চতা হচ্ছে 4। একটা বাক্স চিন্তা করো, কাঠের একটা বাক্স, সেটার উচ্চতাই 4 সেন্টিমিটার। তাহলে সেইটার ওই কাঠ যতটুকু মোটা, 5 সেন্টিমিটার মোটা কাঠ হইতে পারে। উচ্চতায় যদি 4 হয়, তার ভিতরে দুইটা কাঠ আছে না, উপরে একটা নিচে একটা, তাহলে এক একটা কাঠ যদি 5 সেন্টিমিটার করে মোটাই হয়, তাহলে দুইটা মিলে তো এমনি 10 সেন্টিমিটার হবে। উচ্চতা যদি, তাহলে উচ্চতার চেয়ে বেশি তো আর কাঠ মোটা হইতে পারে না, তাই না? এই কারণেই এটা সম্ভব না। ঠিক আছে, এটা নেওয়া যাবে না। তাহলে এটা কি লিখবা? লিখবা যে বাক্সের উচ্চতা, এই কথাটা একটু লিখবা, লিখে দিলে ভালো। বাক্সের উচ্চতা 4 সেন্টিমিটার, তাই কাঠের পুরুত্ব 5 সেন্টিমিটার হতে পারে না, এটা অসম্ভব, পারে না। সুতরাং কাঠের পুরুত্ব কত হবে? 1 সেন্টিমিটার। বুঝছো? খুবই সহজ একটা অঙ্ক, এইটুক লিখলে হবে, এর চেয়ে বেশি কিছু লেখার প্রয়োজন নাই। ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট, এবং এটা মুখে মুখে তাড়াতাড়ি করে ফেলতে হবে। যদি করতে পারো তাহলে ভালো, ক্যালকুলেটর টিপার চেয়ে মুখে মুখে তাড়াতাড়ি করা যায়। হ্যাঁ, একটু চর্চা করলে হবে। তাহলে এটা শেষ। 7 নম্বর প্রশ্নটা একটু করি, খুব বেশি করাবো না, ঠিক আছে, অল্প করাবো, 2-3টা করে অঙ্ক করাবো এখন থেকে। একটি দেওয়ালের দৈর্ঘ্য, একটা দেওয়াল, ধরো এই যে আমার পিছনে যে দেওয়াল আছে, এটা পিছনে দেওয়াল আছে, এই দেওয়ালের দৈর্ঘ্য, লম্বায় কত? 25 মিটার, অনেক বড় লম্বা কিন্তু দেওয়াল, 25 মিটার লম্বা একটা দেওয়াল। উচ্চতা হচ্ছে 6 মিটার, এই দেওয়ালের উচ্চতা, হাইট হচ্ছে 6 মিটার, পুরুত্ব হচ্ছে 30। দেওয়ালটা কতটুকু মোটা? এটা ধরো দেওয়াল, দৈর্ঘ্য 25, উচ্চতা কত? উচ্চতা হচ্ছে আমাদের 6 মিটার, আর হচ্ছে পুরুত্ব 30। এই যে মোটা দেওয়ালটা কতটুকু মোটা? 30 সেন্টিমিটার মোটা। ওকে, একটি ইটের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, ইটের প্রস্থ 5, ইটের উচ্চতা 3। বলছে দেওয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা। এখানে তোমাদের ধরে নিতে হবে যে ইট ছাড়া দেওয়ালে আর কিছু নাই। যদি তুমি যে দেওয়ালের যে প্লাস্টার থাকে, তোমাকে এটাকে কি বলা হয়? এগ্রিগেট বলা হয়, এই বালু সিমেন্ট থাকে, এগুলার এখানে কাউন্ট হবে না, এগুলো নাই। মনে করো শুধু ইটের উপরে ইট বসায় দেওয়াল করে ফেলছে। হ্যাঁ, এই জন্যই তুমি কি করবা? দেওয়ালের আয়তনকে ইটের আয়তন দিয়ে ভাগ করবা, তাহলে তুমি ইট সংখ্যা পেয়ে যাবা। বোঝা গেছে? দেওয়ালের যে আয়তন সেটা বের করবা। দেওয়াল একটা আয়তাকার ঘনবস্তু, আর একটা ইটও তো আয়তাকার ঘনবস্তু, ইটের আয়তন বের করবা। ইটের আয়তন দিয়ে দেওয়ালের যে আয়তন ভলিউম সেটাকে ভাগ করবা, তাহলে তুমি ইট সংখ্যা পাবা। বুঝছো? এখন সবগুলাকে তুমি সেন্টিমিটারেও আনতে পারো, অথবা মিটারে নিয়েও কাজ করতে পারো, একক পরিবর্তনটা এখানে কাজ। ঠিক আছে? 7 নাম্বার মুছে দিলাম। 7 নম্বরে তুমি প্রথমে দেওয়ালের আয়তন বের করবা। দেওয়ালের আয়তন যদি তুমি মিটারে বের করো, তাহলে ইটের আয়তনও মিটারে বের করতে হবে। আর দেওয়ালের ক্ষেত্রফল যদি তুমি সেন্টিমিটার মানে ঘন সেন্টিমিটারে বের করো, তাহলে ইটেরটাও ট্রান্সফার করতে হবে না, সেন্টিমিটার দিয়ে করলে হবে। তোমার খুশি, যেইভাবে খুশি, তোমার পরীক্ষার খাতা তোমার ইচ্ছা মতো তুমি করতে পারবা। মিটার দিয়েও করতে পারবা, সেন্টিমিটার দিয়েও করতে পারবা, ইচ্ছা করলে কিলোমিটারে ট্রান্সফার করে করতে পারবা, কোনো সমস্যা নাই। তুমি
দেওয়ালের ক্ষেত্রফল ঘন কিলোমিটার দিয়েও করতে পারবা, ইটের ক্ষেত্রফলকেও তুমি সেন্টিমিটার থেকে কিলোমিটারে নিয়ে ঘন কিলোমিটার দিয়ে করতে পারবা। তোমার খুশি, নাম্বার কাটবে না, ইট সংখ্যা কি বের হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা সেন্টিমিটার দিয়েই করি। কি করবা? 7 নাম্বার এখান থেকে লিখি। 7 লিখবা যে দেওয়ালের, খুব কথা কম হবে এখানে, লিখবা দেওয়ালের দৈর্ঘ্য। এখানে এবিসি লেখা দরকার নাই, কিছু লেখা দরকার নাই। লিখবা যে দেওয়ালের দৈর্ঘ্য কত? 25 মিটার। 25 মিটারকে তুমি সেন্টিমিটার বানাও, তাহলে কি 100 দিয়ে গুণ করতে হবে না? 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এটারে তুমি সেন্টিমিটার বানায় ফেলো। তাহলে এটারে গুণ করবা কত দিয়ে? 100 দিয়ে। ডাইরেক্ট তুমি লিখবা যে 2500 এত সেন্টিমিটার, কাজ শেষ। তারপরে লিখবা দেয়ালের উচ্চতা, উচ্চতা দেওয়া আছে 3 মিটার। 3 মিটার নাকি না 6 মিটার? 6 মিটার দেওয়া আছে, 6 মিটার থাক, 6 মিটার। 6 কে 100 দিয়ে গুণ করো, তাহলে 600 সেন্টিমিটার। তারপরে দেয়ালের পুরুত্ব কতটুকু মোটা, সেটা হচ্ছে 30 সেন্টিমিটার। হ্যাঁ, 30 সেন্টিমিটার। এটাকে তো আর গুণ করে ট্রান্সফার করা দরকার নাই, সব সেন্টিমিটার হয়ে গেছে। তারপর লিখবা কি যে অতএব দেয়ালের আয়তন, আয়তনের সূত্র কি ছিল? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এবিসি। 3টা গুণ করলে হয়ে যায়। 3টা গুণ করো, ডাইরেক্ট লিখবা যে আয়তন সমান হচ্ছে 2500 গুণ হচ্ছে 600 গুণ হচ্ছে 30। ঠিক আছে, এত কি হবে? ঘন সেন্টিমিটার। এখানে কিন্তু আবার একক লিখো না, কারণ আমরা ডাইরেক্ট গুণ করে দিচ্ছি, সূত্র লিখে নাই। হ্যাঁ, এবার দেখো তাহলে এটা গুণ করবো আমরা, কত হয় গুণ করলে? 318। 18 আর হচ্ছে 25, 4 25 এ 100, 300, 350, 350, 350। তারপরে হচ্ছে 350, 3টা শূন্য 5টা শূন্য, এত বড় হয়ে গেল। 1 2 3 4 5 এত ঘন সেন্টিমিটার হবেই। এটা সেন্টিমিটারে তো ঘন সেন্টিমিটার বড়ই হবে। দেখি আমি ভুলও করতে পারি। দাঁড়া দাঁড়া দাঁড়া, 318 না, ঠিকই তো আছে আমার। 3 × 6 × 25 সমান হচ্ছে 450 হবে। আমি ভুল করছি, একটু ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, মুখে মুখে করছি তো, তাহলে এটা 450 হবে। ঠিক আছে, এটা হচ্ছে এত ঘন সেন্টিমিটার। কত? 1 2 3 4 5, 4 5। তার মানে হচ্ছে 1,50,00,000 ঘন সেন্টিমিটার হচ্ছে দেওয়ালের আয়তন। সেন্টিমিটারে করছি যে। তারপরে কি করবা? ইটের ঠিক সেম ভাবে লিখবা হচ্ছে ইটের দৈর্ঘ্য। ইটের দৈর্ঘ্য, ইটের দৈর্ঘ্য প্রস্থ এগুলো আছে 10 5 আর 3। তাহলে ইটের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। এটা তো আর মিটার করা দরকার নাই, কিছু করা দরকার নাই। ইটের প্রস্থ, প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার। ইটের উচ্চতা, উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার। সুতরাং ইটের আয়তন, ইটের আয়তন সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ হচ্ছে উচ্চতা, এত ঘন সেন্টিমিটার। গুণ করে দাও, 3 5 15, তাহলে 15, তার সাথে একটা শূন্য, এত ঘন সেন্টিমিটার। ডট ডট দিয়ে দিলাম। 150 ঘন সেন্টিমিটার হচ্ছে আমাদের ইটের আয়তন। তাহলে এটা দিয়ে ভাগ করো, ইট পেয়ে যাবা, 3 লক্ষ ইট পাবা। তারপরে লিখবা কি? সুতরাং ইট সংখ্যা বা ইট লাগবে, যেটাই লেখো, ইট সংখ্যা মানে কতগুলো ইট লাগবে আর কি। ইট সংখ্যা কি? ওই যে ওই আয়তনকে, দেওয়ালের আয়তন যেটা, সেটাকে ভাগ করে দিবা ইটের আয়তন দিয়ে। 4 5 দিয়ে হচ্ছে 6টা শূন্য, 3 4 5 6টা শূন্য, 6টা শূন্য না, 3 6, হ্যাঁ 6টা শূন্য। আর নিচে হচ্ছে 150। দেওয়ালের আয়তন ভাগ হচ্ছে ইটের আয়তন। এখানে কি হবে? সেন্টিমিটার, সেন্টিমিটার হবে না, এখানে হবে টি। কত টি ইট লাগলো? হ্যাঁ, এই কাটাকাটি, শূন্য শূন্য কাটো, 15 দিয়ে এটারে কাটো, 3। তারপরে কয়টা শূন্য? 5টা শূন্য, 1 2 3 4 5। তার মানে 3 লক্ষ পিস ইট লাগবে। 2 3 4 5 এতটি, 3 লক্ষ ইট লাগবে। বোঝা গেছে? হ্যাঁ, যদি বুঝো
লাস্ট আমরা 8 নাম্বার, লাস্ট অঙ্ক 8 নাম্বার বলছে 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি ব্যালনের ভূমির ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। একটা ব্যালন মানে কি সিলিন্ডার, পাইপ, এই যে মার্কার একটা পাইপ, এটার উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার, উচ্চতা লম্বায় হচ্ছে 12 সেন্টিমিটার। এটার ভূমির ব্যাসার্ধ, এই যে ভূমি, ভূমি যে বৃত্ত সেটার ব্যাসার্ধ আর, সেটা দেওয়া আছে কত 5 সেন্টিমিটার। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। জাস্ট সূত্র, আর কিছুই না, এইটুকের মধ্যে হবে, এইটুকের মধ্যেই হবে। ছোট ছোট করে লিখে দেই। লিখবা যে ব্যালন সিলিন্ডার একই কথা, ব্যালন হচ্ছে সিলিন্ডারের বাংলা। ব্যালনের উচ্চতা মনে আছে h, তাহলে ব্যালনের উচ্চতা হচ্ছে h। এই h দেওয়া হচ্ছে কত সেন্টিমিটার জন্য? h দেওয়া আছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার হচ্ছে আমাদের h এর মান। 12 সেন্টিমিটার এটা হচ্ছে ব্যালনের উচ্চতা। ব্যালনের ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ আসলে, তাহলে ভূমির কথাটা লিখো। হ্যাঁ, ভূমির ব্যাসার্ধ রেডিয়াস আর সমান কত 5 সেন্টিমিটার। বলছে এটার সমগ্র তলের ক্ষেত্রফল। সুতরাং এদিক সরিয়ে লিখি। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল, ব্যালন কথাটা লিখলাম না, সমগ্র তলের ক্ষেত্রফল, ব্যালনের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল ছিল কি, সূত্র কি ছিল? 2 পাই r ইনটু কি r প্লাস h, এত বর্গ একক। এখানে বর্গ একক লিখো, সূত্র লিখছি তো। তারপরে মান বসায় দাও, মান বসায় দিবা। 2 পাই এর মান বসাইলাম না, পাই এরকমই থাকো, ক্যালকুলেটরে বসাবো। আর কত? আর হচ্ছে 5। আর কত হয়ে গেল? হ্যাঁ, তাহলে আর হচ্ছে আমাদের 5, তারপরে h এর মান কত 12, এত বর্গ সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার লাগাই দিবা, তাহলে এটা ক্যালকুলেশন করে যা হবে তাই পরে বসাই। তারপরে কি চাইছে? সমগ্র তলের ক্ষেত্রফল আর হচ্ছে কই গেল আয়তন, এবং আয়তন কার আয়তন? ওই সিলিন্ডারের আয়তন বা ব্যালনের আয়তন। আয়তনের সূত্র মনে ছিল? মনে আছে? আয়তন পাই আর স্কয়ার তার সাথে h। তাহলে আয়তন কি? ভূমির ক্ষেত্রফল তার সাথে হচ্ছে উচ্চতা, পাই আর স্কয়ার h, এত ঘন একক, ঘন একক। এখানে কি লিখবা? পাই এর মান বসানো দরকার নাই, আর এর মান কত 5, তাহলে 5 স্কয়ার সাথে কত 12, এত ঘন সেন্টিমিটার। জাস্ট ক্যালকুলেটরে ইনপুট দিয়ে দাও, বের হয়ে যাবে। ক্যালকুলেটরে ইনপুট দিয়ে দেই, দেখো তাহলে কি হবে? 2 পাই কে পাই লিখবা, শিফট দিয়ে পাই দিয়ে দিবা, 2 পাই, তারপরে হচ্ছে কত 5, এটার সাথে গুণ কত 5 আর 12 17, 17, 534.07, 5344 পয়েন্ট হচ্ছে 07। অনেকক্ষণ কথা বলছি তো, দেখো তাহলে 534 পয়েন্ট হচ্ছে কত 07, এত বর্গ সেন্টিমিটার। ওকে, তারপর এখানে আসো, কত হয় 5 স্কয়ার ইনটু হচ্ছে 12, আচ্ছা এটার সাথে গুণ হচ্ছে পাই, তারপরে 942 পয়েন্ট হচ্ছে 477 আসে, তো তুমি 48 লিখবা। 942.477 আসে বারবার, তুমি একটা 8 লিখবা, লিখবা যে এত ঘন, এভাবে লিখি ঘন সেন্টিমিটার। এখানে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট কথা প্রায় লিখতে হবে, কারণ এটা একুরেট ভ্যালু না। যেখানেই পাই সংক্রান্ত ম্যাথ আছে সেখানে তুমি অবশ্যই প্রায় লিখবা, কারণ এটা একুরেট ভ্যালু না। বুঝা গেছে? হ্যাঁ, তাহলে এই পর্যন্তই থাকুক। ভালো থেকো, আল্লাহ হাফেজ। পরবর্তী পর্বে দেখা হবে, বাকি অঙ্কগুলো সেখানে আমরা সমাধান করে দেবো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।